নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার একটি নতুন অনলাইন প্রেডিকশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত। একজন জাতিকার প্রেডিকশন করার জন্য আজ আমি উপস্থিত। এই প্রেডিকশনটির সূচনাতেই জানিয়ে রাখি, যেমন বিজ্ঞপ্তি আমি দিই সেই বিজ্ঞপ্তি 9903136903 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রফেশনালি কেউ যদি আমাকে দিয়ে প্রেডিকশন করাতে চান তাহলে সর্বপ্রথম আপনাদের ডিটেইলস অর্থাৎ ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে হবে। তারপর আমি বললে তবেই আমার ফিসটা ডিপোজিট করবেন। মনে রাখবেন, ফ্রিতে আমি কারোর প্রেডিকশন করি না। ফিজ ডিপোজিট করা হয়ে যাবার পর আপনাদের যা যা কোশ্চেন বা কোয়ারিজ আছে এভরিথিং কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9903136903, এটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে টেক্সট করবেন, এখানে কখনোই কিন্তু ফোন করবেন না। আমি যদি খুব বিজি না হয়ে পড়ি বা আমি এমন কোথাও আছি যেখানে নেট কানেকশনের প্রবলেম হচ্ছে, এরকম সিচুয়েশন যদি ক্রিয়েট না হয় তাহলে 48 আওয়ার্সের মধ্যে 48 ঘন্টার মধ্যে প্রেডিকশন করে পরিপূর্ণ গোপনীয়তার সাথে সেটাকে আমি ইউটিউবে পাবলিশ করব এবং তার লিঙ্কটি যে হোয়াটসঅ্যাপ থেকে আমাকে প্রেডিকশন করতে বলা হয়েছে সেই হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দেব। প্রেডিকশনটি যখনই আপনারা হাতে পাবেন, এই ভিডিওর লিঙ্কটি যখনই আপনারা হাতে পাবেন, তখনই সেটিকে কিন্তু আপনারা সেভ এবং ডাউনলোড করে নেবেন। তার কারণ এই প্রেডিকশনটি অত্যন্ত মূল্যবান, সেটিকে সুরক্ষিত এবং সংরক্ষিত করার দায়িত্ব কিন্তু আপনাদের। কেননা এমন হতেই পারে আমার ইউটিউব চ্যানেলটি ব্লক হয়ে গেল বা ডিলিট হয়ে গেল। আপনারা যদি সেভ বা ডাউনলোড না করেন তাহলে সেটি কিন্তু হারিয়ে যাবার চান্স রয়েছে, সেটি কিন্তু ডিলিট হয়ে যাবার চান্স রয়েছে। তাই জন্য সেটিকে সুরক্ষিত এবং সংরক্ষিত করার দায়িত্ব কিন্তু পরিপূর্ণভাবে আপনাদের। সোশ্যাল মিডিয়া খুললেই আপনারা দেখবেন 51 টাকায় সারা জীবনের ভবিষ্যৎবাণী, 99 টাকায় সারা জীবনের ভবিষ্যৎবাণী। বিশেষ করে যদি ফেসবুক দেখা যায়, ফেসবুকে কিন্তু এখন ক্রমশই লক্ষ্য করা যাচ্ছে 151 টাকায় সারা জীবনের ভবিষ্যৎবাণী বা 200 টাকায়, 201 টাকায় সারা জীবনের ভবিষ্যৎবাণী। কিছু কিছু সমাজ বিরোধী, মনে রাখবেন, কেউ বন্দুক দিয়ে গুলি ছুঁড়ে মানুষ মারে, সেখানে এক একটা গুলিতে দেখা গেল 2 জন 3 জন 1 জন মারা যাচ্ছে। মানুষকে ভয় দেখানো হচ্ছে, মানুষ আতঙ্কিত হচ্ছে। আর সাইলেন্ট কিলার বলে একটা শব্দ আছে। আপনি মরে যাচ্ছেন, একটা সমাজ, একটা রাষ্ট্র, একটা দেশকে ধ্বংস করে দিচ্ছে। যারা ধ্বংস করছে তারা এত ঠান্ডা মাথায় ধ্বংস করছে যে আপনি কিন্তু বুঝতেও পারছেন না। এই সমস্ত, এরা অ্যাস্ট্রোলজার নয়। অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজি পাওয়ারফুল শব্দ, মারাত্মক পাওয়ারফুল শব্দ। তাই কিছু কিছু সমাজ বিরোধীরা মানুষের জীবন নিয়ে ছেলে খেলা করছে। মানুষ ভাবছে কেননা এখন তো ফ্রির যুগ, ফ্রিতে যা পাবো, বিষ পেলে বিষও খেয়ে নেব, বিষও কিনে নেব, বিষও চাই ফ্রিতে যদি পাওয়া যায়। তাহলে বাবা 99 টাকায় সারা জীবন সম্পর্কে জেনে যাচ্ছি, এটা কখনো জানা যায় না। আমি জানি যারা যারা 99 টাকায় সারা জীবনের ভবিষ্যৎবাণী জেনে ফেলবো, এই যে মানসিকতা যাদের, তারা জীবনে কখনো আমার এই চ্যানেলটি দেখবেন না বা আমার অনুষ্ঠান দেখবেন না বা আমার কথা শুনবেন না। তার কারণ আমার চ্যানেলটি মোটামুটি ভাবে যারা দেখেন তাদের মধ্যে 90% মানসিক ভাবে শিক্ষিত, আমি জানি, নয়তো দেখবেই না। আর যে 10% সেটা হচ্ছে কখনো দেখে, হঠাৎ করে দেখলো, ভালো লাগলে দেখতে আরম্ভ করলো। তারা একদম যে 99 টাকার দিকে ঝুঁকছে তা নয়। তাই জন্য তবুও বলে রাখছি, যদি কখনো গড্ডালিকা প্রবাহে ভেসে কেউ আমার এই প্রেডিকশন গুলি শোনেন, তারা জেনে রাখবেন
বা আপনারা যারা যারা শিক্ষিত মনস্ক তারা কিন্তু আপনাদের আরো অন্তত 10 জন মানুষ করে সবাইকে জানাবেন যে 99 টাকায় সারা জীবনের ভবিষ্যৎবাণী, সারা জীবনের ভবিষ্যৎবাণী ওরকম করে পাওয়াই যায় না। 151 টাকায় সারা জীবনের ভবিষ্যৎবাণী হবে কি করে? ভবিষ্যৎবাণী করাটা অ্যাস্ট্রোলজারের কাজ নয়, কিন্তু তোমার শক্তির জায়গাটা তার চাইতেও বেশি তোমার নেগেটিভ জায়গাটা, রেকটিফিকেশনের জায়গাটা কিন্তু বলে দেওয়াটা, রেকটিফিকেশনের জায়গাটা বা রেকটিফাই করাও কিন্তু একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাজ। তাই এই সমাজ বিরোধীদের, এই সাইলেন্ট কিলার থেকে ভীষণ সাবধান। এখন বাইরে বেরিয়ে পরিশ্রম করব, খাটবো, লড়াই করব, কম্পিউটারের মধ্যে ওই ডাটাগুলো এন্ট্রি করে দিলাম, করে দিয়ে আমি একটা 10 পাতার একটা চোথা বের করে দিলাম, এবার তারপর কুরিয়ারে ছেড়ে দিলাম। আমি তো দেখতে পাচ্ছি কয়েক লক্ষ মানুষ পেমেন্ট ডান, পেমেন্ট ডান, পেমেন্ট ডান, পেমেন্ট ডান করছেন। আমি জানি তারা ভবিষ্যতে হাদরাবে, কাঁদবে, যন্ত্রণায় মাথার চুল ছিঁড়বে, হ্যাঁ, ঘর অন্ধকার করে, বেঁচে থাকতে ভালো লাগছে না, কিভাবে মরে যাওয়া যায় আত্মহননের চেষ্টা করবে। আর তা না হলে ঠাকুরের কাছে গিয়ে ঠাকুর বাঁচাও, ঠাকুর বাঁচাও, ঠাকুর বাঁচাও, ঠাকুর বাঁচাও। আপনারা সচেতন হন। আমি জানি আমার যারা দর্শক শ্রোতা সবাই কিন্তু ভীষণ শিক্ষিত মনস্ক। আপনারা আপনাদের 10 জন কাছের মানুষকে জানাবেন সোশ্যাল মিডিয়াতে এরকম অসামাজিক যে ক্রিয়াকল্প চলছে, একদম সমাজ বিরোধিতার যে কাজ চলছে, অ্যাস্ট্রোলজির নামে যে লোক ঠকানো চলছে, প্রবঞ্চনা চলছে, এখান থেকে কিন্তু নিজেদেরকে সরিয়ে আনতে হবে। এরা এতটাই ঠান্ডা মাথায় আপনাকে প্রলুব্ধ করবে, কোনোদিন দেখবেন বলবে 11 টাকায় সারা জীবনের ভবিষ্যৎবাণী বলতেই পারে। লক্ষ লক্ষ মানুষ এই ট্যাপে পা দিচ্ছি, 99 টাকা 100 টাকায় সারা জীবন জেনে যাব। কি জেনে যাব আমি এটাই বুঝতে পারি না। কি জেনে যাবোটা কি আমি এটাই বুঝতে পারি না। জেনে যাওয়ার কি সাবজেক্ট? অ্যাস্ট্রোলজি, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি তো অনেক দূরের ব্যাপার। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি মানে রিয়েলিটি, পিওরিটি, অ্যাকুরেসি। কিন্তু কোন অ্যাস্ট্রোলজি কি সারা জীবনের ভবিষ্যৎবাণী কথাটা কি আমি বুঝতে পারলাম না। আমার জীবনে যা যা নেগেটিভিটি রয়েছে সেগুলোকে ফাইন্ড আউট করে দেওয়াটা একজন অ্যাস্ট্রোলজারের কাজ, এবং সঠিক মতন রেকটিফিকেশন করে সেগুলোকে শর্ট আউট করে দেওয়াটা একজনের কাজ। তোমার জীবনে এই হবে, ওই হবে, কোনোদিন ওরকম করে কিছু হয় না। তাহলে শ্রীকৃষ্ণের অমোঘ বাণী দৃত্য দুর্বাক্তাস্তিও তিংত্রায় ত্রত্তা প্রাপ্য প্রবৃত্তা নৈরত্তম নৃতি নৃত্যা নৃত্যে উরাক্তায় যাইয়াতা তাকের তানন্দ সত্তা ব্যতীত ইয়াত্তা, এই বাণীটা অমোঘ বাণী, মানে কি বলবো, মানে চিরন্তন বাণী, অমর বাণী হয়ে কখনো থাকতো না, জীবনের মূল মন্ত্র হয়ে কখনো থাকতো না। আমি অত্যন্ত আনন্দিত। আমি বারবার ধরে বলেছিলাম যে যারা যারা রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করবে প্রত্যেককেই বলি, 10 থেকে একদম হয়তো 10 বছর নয়, 15, 18, 20 বছর থেকে একদম 100 বছর পর্যন্ত যারা যারা রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করবে আমার কাছে সারেন্ডার করতে হবে বলি। আমি এই ক্ষেত্রে স্টুডেন্টদের কথা বলছি যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। বড় বড় টিভি চ্যানেলে বড় বড় বাদলিং, বড় বড় বুলি সবাই কিন্তু ঝাড়তে পারে। আলটিমেট বৃক্ষ তোমার নাম কি, ফলেন পরিচয়তে। সেই ফল থেকে কি দেখা যাচ্ছে, যারা যারা আমার কাছে সারেন্ডার করেছিল, আমি জানি না সবাই আমাকে জানিয়েছে কিনা, কিন্তু আপনারা আমার স্টুডেন্ট যারা তারা তো জানেনি, স্ট্যাটাসে আমি দিয়েছিলাম। যারা যারা আমার কাছে সারেন্ডার করেছিল এবং যারা যারা অক্লান্ত পরিশ্রম করেছিল, তাদের ঘুম নেই, খাওয়া নেই, কোনো কিছু নেই, হেলদি লাইফ, হেলদি লিভিং, এই যে কথাগুলোকে যারা ইগনোর করে আমার কথায় যে কষ্ট কষ্ট কষ্ট, স্ট্রাগল স্ট্রাগল স্ট্রাগল, লড়াই লড়াই লড়াই, এত নিজের জীবনকে প্রশ্রয় না দিয়ে সবকিছুকে ত্যাগ করে যারা ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন, তাদের সাথে আমিও জেগেছিলাম। রাত 1টা পর্যন্ত তারা জাগতো, আবার ভোর 5টার সময় উঠতো। বাবা ঘুম হচ্ছে না, গেলাম রে, আমি এবার বোধহয় আমার স্ট্রোকই হয়ে গেল। তারা চিন্তা করেনি কি রেজাল্ট করেছে তারা। পশ্চিমবাংলায় কোনো অ্যাস্ট্রোলজারের ক্ষমতা আছে
এই রেজাল্ট তারা করাতে পেরেছে, পারেনি, আর হতেও না। আমি সবসময় তাদের সাথে ছিলাম। আর আমার বেশ কয়েকজন স্টুডেন্ট নতুন চাকরি পেয়েছে, অনেকে আমাকে জানিয়েছে, অনেকে তার পিতা মাতারা জানিয়েছে। আমি তাতেও খুব খুশি যে তোমরা অনেক দিন ধরে কাজ করতে কিন্তু মনোমতো কাজ পাচ্ছিলে না। দু একজন আমার অত্যন্ত কাছের, তারা আমাকে বাবা বলে ডাকে, পিতা বলে ডাকে। তো তারা আলটিমেট বহুদিন ধরে তারা লড়াই করে যাচ্ছিল, যে কাজটা করছে সেই কাজটা তাদের মনোমতো ছিল না, সেই গেটটা আমি শুধু খুলে দিয়েছিলাম। লড়াই তারাই করেছিল, তাদের সফলতার জন্য আমি দায়ী নই, শুধুমাত্র আমি তাদের পথ দেখিয়েছিলাম। আমি তো গুরু, টিচার, পথপ্রদর্শক। আমি খুব আনন্দিত আজকের দিনে, আমি ভীষণ আনন্দিত। আমি প্রথমেই কিন্তু সকলকে যেটা বলে দিই, যখন তারা প্রেডিকশন করাতে চাই, অনলাইন প্রেডিকশন করব, তখন আমি বলি যে তুমি আমার সত্য কথন বা সঠিক প্রেডিকশনটা মেনে নিতে পারবে তো? কেননা আমি কিন্তু কোনো কিছু লুকিয়ে ঢুকিয়ে তোমাকে আনন্দ দেবার জন্য প্রেডিকশন করতে পারবো না। তারা বলে হ্যাঁ আপনি বলবেন, অনেকে একটু হা করে। এই মেয়েটিও যেমন প্রথমে না মানে হ্যাঁ মানে, তারপরে বলে ঠিক আছে বলবেন, নাম তো বলছেন না, কেউ তো জানছে না, আমাকে বলতেই হবে, তা না হলে আমি অনলাইন প্রেডিকশনও করব না, বা আমি চেম্বারে তো প্রেডিকশন করবই না। চেম্বারের প্রেডিকশন এই কথাটিতে মনে পড়ে গেল 7003055489, 7003055489। আরেকটা নাম্বার হচ্ছে 8336856996, 8336856996, আর 7003055489। এই দুটো হচ্ছে আমার অফিসের নাম্বার। এখানে ফোন করবেন, এখানে আবার চ্যাট করবেন না। 10টা থেকে, সকাল 10টা থেকে বেলা 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত আপনারা ফোন করবেন। করে চেম্বারে যদি আপনারা আসতে চান তাহলে নিজেদের নামটা নথিভুক্ত করবেন। আর মনে রাখবেন, আমি কিন্তু ফ্রিতে কারোর প্রেডিকশন করি না, এটা কিন্তু মাথায় রাখবেন। আর যারা যারা হোয়াটসঅ্যাপে আমার সাথে কানেক্ট করছো তাদেরকে জানিয়ে রাখি, অহেতুক হোয়াটসঅ্যাপ করবে না। আমি ভীষণ বিজি থাকি, অহেতুক হোয়াটসঅ্যাপ করবে না। মাধ্যমিক পরীক্ষা যারা দিয়েছিলে এবং যারা নতুন চাকরি পেয়েছো সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের অনলাইন প্রেডিকশনটি শুরু করছি। জন্ম ছক কি, স্পট ইমপ্লিমেন্টেশন ছক কি, আজকে আর নতুন করে বলবো না। আমি যদি খুব ভালো মতো লক্ষ্য করি তাহলে এই জাতিকার কিন্তু কুম্ভ লগ্ন এবং সিংহ রাশি, 1 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 2 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 3 নাম্বার ঘরে কেতু, 4 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 5 নাম্বার ঘরে ইউরেনাস, 6 নাম্বার ঘরে মঙ্গল, 7 নাম্বার ঘরে চন্দ্র, 8 নাম্বার ঘরে নেপচুন এবং প্লুটো, 9 নাম্বার ঘরে বুধ এবং রাহু, 10 নাম্বার ঘরে শনি, 11 নাম্বার ঘরে রবি এবং শুক্র, 12 নাম্বার ঘরে বৃহস্পতি। আর আমি যদি স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি দেখি তাহলে 1 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 2 নাম্বার ঘরে ইউরেনাস এবং রাহু, 3 নাম্বার ঘরে রবি, 4, 5, 6 এই ঘরগুলিতে কোনো গ্রহ নেই, 7 নাম্বার ঘরে চন্দ্র, 8 নাম্বার ঘরে কেতু, 9 নাম্বার ঘরে বৃহস্পতি এবং বুধ, 10 নাম্বার ঘরে মঙ্গল, 11 নাম্বার ঘরে নেপচুন এবং প্লুটো, 12 নাম্বার ঘরে শনি এবং শুক্র। একটু অন্য ধরনের প্রেডিকশন করি আজকে। হ্যাঁ, যেই জাতিকাটির আমি প্রেডিকশন করছি সেই জাতিকাটিকেই বলছি তুমি একটু মিলিয়ে নাও, কেমন? তুমি নিশ্চয়ই আয়নাতে মুখ দেখো, প্রতিদিনই দেখো, বারংবার দেখো, কেননা তোমার প্রফেশনটাই তাই। যদিও প্রফেশন সেরকম ভাবে ইনভলভ বলে মনে হচ্ছে না, তবুও তুমি তো আয়নাতে মুখ দেখো। তোমার দেখবে একটা চোখ ছোট, আরেকটা চোখ তার চাইতে বড়, মানে দুটো চোখ কিন্তু এক ধরনের নয়, একটা চোখ ছোট আরেকটা চোখ বড়। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড, তোমার চুল পুরো দেখবে একদম মাথা থেকে একদম শুরু হয়েছে থেকে শেষ পর্যন্ত পুরোটাই একদম কোকড়ানো চুল। সাধারণত বিউটি পার্লারে গিয়ে এখন একটা স্টাইল হয়েছে এরকম কোকড়ানো কার্লিং হেয়ার করে নেওয়ার, কিন্তু তোমার জন্মগতই কিন্তু পুরো চুলটা একদম কোকড়ানো আমি লক্ষ্য করতে পারছি।
তোমার বাম চিবুকে একটা দাগ আছে, সেটা কিসের দাগ, জন্মগত নাগত সেটা আমি বলতে পারবো না, কিন্তু তোমার বাম চিবুকে একটা দাগ আছে, সেটা কিন্তু সুস্পষ্ট দাগ, এমন নয় সেটাকে লুকোনো যায় তা নয়, সুস্পষ্ট দাগ আছে, আমি লক্ষ্য করতে পারছি। তোমার কানগুলো দেখবে খুব ছোট ছোট কান, তাই না? তোমার কানগুলো ছোট ছোট, কানটাকে বড় দেখাবার জন্য তুমি কানে রিং যে দুলগুলো পরো, বড় বড় দুল পরো, এবং সেটা তো তোমাকে মানায়ও, এটা আমি লক্ষ্য করতে পারছি। তোমার এই যে কপাল, একদম কপাল থেকে দেখা যাচ্ছে কপালটা প্রচন্ড ছোট, কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি মানে চুলটা একদম, কপালটা একটু শুরু হওয়ার পর থেকেই শুরু হয়েছে। আর তোমার এমন ভাবে মুখের স্ট্রাকচার এবং বডি স্ট্রাকচার, গলাটা আমাদের যেমন গলাই নাই, তোমার কিন্তু সুন্দর একটা গলা আছে, আমি যেটা মরালি গ্রীবা যাকে বলা যেতে পারে সেরকম কিন্তু আমি লক্ষ্য করতে পারছি, বেশ সুন্দর লম্বাটে একটা গলা আছে। তুমি হাতে এবং পায়ে অর্নামেন্টস পরো, আংটি, হাতে 10 আঙ্গুলে 10টা আংটি, পায়ের মধ্যেও প্রায় 10-এর মধ্যে 10টাও পড়তে পারো বা 8টাও পড়তে পারো, নিজের পক্ষে 6টাতেও, মানে 3টে করে বা 4টে 3টে এরকম করে যেভাবেই হোক, তুমি 2 পায়েতেও কিন্তু আংটি পরো, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, তাই না? আর তুমি যে কানে দুল পরো, কেবল কানের লতি থেকে দুলটা ঝরে তা নয়, পুরো কান জুড়ে কিন্তু এখানে একটা দুল, 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 এরকম দুল কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তুমি একটা জিনিস খারাপ ভাবে নিও না মা, তুমি আমার সন্তান তুল্য, তাই জন্য বলতে বাধ্য হচ্ছি। তুমি জিভটাকে বের করবে, দেখবে জিভের উপরটা পুরো সাদা হয়ে রয়েছে। এটা কিন্তু অনেক নেশা করলে হয়, আবার সঠিক মতো জিভ না ছুললেও হয়। এইটা কিন্তু ঠিক নয়, এটাকে আমরা খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন বলি না। আজ এই জিভের সাদা অংশ, আমি তোমার বৈশিষ্ট্য সম্পর্কে বলছি, কিন্তু তবুও বলছি এটাকে আমার মনে হয় জিভটা ছোলা প্রয়োজন, জিভটা পরিষ্কার করা প্রয়োজন। কেবলমাত্র মুখের মধ্যে এখন অনেক কিছু, মুখ থেকে যাতে গন্ধ না বেরোয় তাই জন্য স্প্রে ফ্রে করা যায় সেরকম করো না। সুন্দরভাবে সকালবেলায় উঠে এবং রাত্রিবেলায় শুতে যাবার আগে 2 বার দাঁত মেজো, এবং সকালবেলায় যখন তুমি দাঁত মাজবে তখন ব্রাশের পেছন দিক দিয়ে হয় অনেক সময়, আমি তো ব্রাশ দিয়েই জিভ চুলি, জিভটাকে ভালো মতন ছুলবে। জীবের মধ্যে সাদা লেয়ার পরে থাকাটা কিন্তু একদম ভালো নয়, ভালো দেখায় না আর কি, কেমন? এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। তুমি এমনিতে তুমি ওই লেন্স পড়তে পারো, কিন্তু তোমার চোখ খারাপ এবং তোমার গজ দাঁত আছে, আমি যেটা লক্ষ্য করতে পারছি। তোমার হাইট 5 ফুট 3 ইঞ্চি থেকে 5 ফুট 7-7.5 ইঞ্চি এর মধ্যে হবে। এক্সট্রিমলি সরি টু সে, বাইরে যতটা তুমি চাকচিক্য এবং বাইরে দেখে কি অপূর্ব ফ্যান্টাস্টিক মেয়েরে, ও দেখতে, বাইরে যতটা তুমি আকর্ষণীয়, বাইরে যতটা তোমার চাকচিক্য আছে, তুমি ভেতরে কিন্তু ঠিক ততটাই অপরিষ্কার। নোংরা বলাটা হয়তো ভুল হবে, অপরিষ্কার। সেন্ট মেরে বা পটি না হওয়ার ওষুধ খেয়ে এই যে স্নান না করা বা সঠিক মতন পটি না করা, এই জায়গাগুলো কিন্তু তোমার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। খারাপ ভেবো না, আমি জানি তুমি হয়তো আমাকে গালমন্দ দেবে, কিন্তু তুমি নিজেই বলো আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো ঠিক না ভুল। তোমার প্রফেশন হিসেবে আমি যেটা লক্ষ্য করতে পারছি যে তুমি কিন্তু মডেলিং করো, এর সাথে সাথে বিপুল নেশা, মানে কি নেশা তুমি করো না, সব ধরনের নেশা তুমি করো, আমি মানে লক্ষ্য করতে পারছি। তোমার আরেকটা নেগেটিভ জায়গা যেটা, সেটা হচ্ছে কথায় কথায় কম্প্রোমাইজ করা। আশা করি তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। কথায় কথায় কম্প্রোমাইজ করার জায়গাটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তোমার রিসেন্ট বিবাহ ঠিক হয়েছে, যে পাত্রটিকে তুমি বিবাহ করবে তার সম্পর্কে সঠিক মতন জানো তো? আমার যেটা মনে হচ্ছে এক্ষেত্রেও তুমি যেন একটা কম্প্রোমাইজ করছো আর্থিক দিক দিয়ে বিপুল সুখে থাকার জন্য। দায়িত্ব, সম্পর্কের মর্যাদা তুমি বিন্দুমাত্র দিতে পারো না। এইগুলোর যে ভ্যালু, এইগুলোর যে মূল্য,
এইগুলো করতে হলে কি ভাবি নিজেকে, যেমন আমরা শরীরকে ঠিক রাখার জন্য প্রাণায়াম করি, ব্যায়াম করি, নানান কিছু করি, সেরকম আমাদের মনকে ঠিক রাখার জন্যও কিন্তু ব্যায়াম করতে হয়, আমাদের দৃষ্টিভঙ্গিকে ঠিক রাখার জন্যও কিন্তু ব্যায়াম করতে হয়। এইগুলো হচ্ছে মানে আমাদের মানসিক ব্যায়াম, চারিত্রিক ব্যায়াম, দৃষ্টিভঙ্গির ব্যায়াম। সেই জায়গাটাই কিন্তু আমি লক্ষ্য করতে পারছি না। তোমার ইচ্ছে এবং তোমার কর্ম দুটো কিন্তু, ইচ্ছে ইজুকেল টু কর্ম নয়, বা কর্ম ইজুকেল টু ইচ্ছে নয়। আমি যেটা লক্ষ্য করতে পারছি, তুমি এই মুহূর্তে ঠিক এরকম একটা প্রেডিকশন আমি কিন্তু বেশ কয়েক মাস আগে করেছিলাম, তুমি এই মুহূর্তে একটা লাক্সারিয়াস ফ্ল্যাটের মধ্যে থাকো, লাক্সারিয়াস লাইফ লিড করো, হ্যাঁ, তোমার নিজস্ব গাড়ি এই মুহূর্তে নেই, কিন্তু তুমি লাক্সারিয়াস গাড়িতে করেই ঘোরাফেরা করো, খেতে যাও লাক্সারিয়াস মানে হোটেলে, নাইট ক্লাবে গিয়ে নাচো, ফুর্তি করো, যা কিছু করো। এই যে তোমার একটা লাক্সারিয়াস লাইফ, আলটিমেট কি? তুমি তো একটা বাচ্চা মেয়ে, এইগুলোর জন্য তো অর্থের প্রয়োজন। তুমি কোটিপতি বেটি নয়, তোমার বাবা মা আলাদা জায়গায় থাকে, তুমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকো। এখন এই যে লাক্সারিয়াস লাইফটা লিড করছো, তার জন্য তো অর্থের প্রয়োজন। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, তুমি তোমার কর্ম, তোমার প্রতিভা, এইগুলো কি? এইগুলো হচ্ছে অভ্যেসের মধ্যে দিয়ে আসে। পরিশ্রম করতে হবে তো। সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি। সেই এবিলিটিটা তোমার নেই, কিন্তু তোমার ইচ্ছাটা অনেক রয়েছে। আলটিমেট তোমার কোন রকমের, দেখবে এখনকার দেখবে নায়ক নায়িকারা অভিনেতা, কিন্তু অভিনয়ের কিছু জানে না, ফিগার করলো, হ্যাঁ, ফিগার করে অভিনেত্রীরা দেখা গেল চাকচিক্য মারছে। এবার দেখা যাচ্ছে ক্যামেরা নিয়ে, ক্যামেরার ফ্ল্যাশ ঝলকাচ্ছে, চাক 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 চাক, তারা গাড়ি থেকে নামছে, খুব ইচ্ছে সিগনেচার দেব, মানে সিগনেচার করব, গাড়ি থেকে নামবো। কিন্তু আলটিমেট আমি একজন অভিনেতা অভিনেত্রী, আমার অভিনয়টাই আমি জানি না। তুমি যে কোনো, এখন আমি বাংলারই যদি নর্মালি দেখি, সবাই যে বলছি না তা নয়, কিন্তু বেশিরভাগ দেখবে তারা অভিনয়ের কিন্তু কিছুই জানে না, কিন্তু এমন করবে মনে হবে আরে বাপরে বাপ, মনে হচ্ছে যেন হলিউডের অভিনেত্রী। যখন অভিনয় করতে যাবে তখন দেখা যাবে মুখ আর নাড়তে পারছে না, হাতটা কোথায় রাখবে বুঝে উঠতে পারছে না, দু পায়ে দাঁড়াবে কি করে সেটা বোঝা যাচ্ছে না। কিন্তু তারা এমনি সময় যেভাবে মানে নিজেদেরকে ইমপ্লিমেন্ট করবে, নিজেদেরকে যেভাবে তুমি এমনি সময় যখন দেখবে, আরে বাপরে, বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। এবং যখন আমি অভিনেত্রী, অভিনয়টা পারি না, তুমি মডেলার, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যখন আমি অভিনেত্রী, অভিনয়টা পারি না, কিন্তু আমি চাইছি এইগুলো মারাত্মক রকমের হবে, তখন কি হবে? কাপড় ছোট হতে শুরু হবে, তখন কি হবে? উন্মুক্ত বক্ষ দেখাতে শুরু করব, তখন কি হবে? তখন অভিনয়ের চাইতে বেশি হয়ে যাবে ওয়া, জয়নগর জয়নগর, মানে জয়নগরের ওয়া মানে চুম্বন দৃশ্য। এগুলো বলতে আমার ভালো লাগে না, কিন্তু এই যে যখন আমি যে কাজটা করছি, সেই কাজে যখন আমার 100% জ্ঞান থাকলে হবে না, 1000% জ্ঞান থাকতে হবে। সেখানে আমি তখন ইমপ্লিমেন্ট যখন করব, তখন 190% ইমপ্লিমেন্ট করতে পারবো, স্থান কাল পাত্র বিশেষে। এবার যখন আমি সেটা করতে পারছি না, অথচ আমি চাই যে আমার এমন ভাবে আমার গেট আপ থাকবে, আমি একটা বড় গাড়ি থেকে বেরোবো, দেখবে এখন সবাই বাউন্সারের নিয়ে ঘোরে, বাচ্চা বাচ্চা সিরিয়ালের নায়িকারা পর্যন্ত বাউন্সার নিয়ে ঘোরে। অথচ যখন সিরিয়ালটা দেখতে যাবে, দেখবে তাদের মুখ দিয়ে কথা ফুটছে না, তারা হয়তো 3 পাতা মুখস্থ করেছে ঝেড়ে দিল করে, কিন্তু আলটিমেট অভিনয় বলতে যেটা বোঝায় সেটা তুমি, আমি সকলের ক্ষেত্রে বলছি না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে, এই নিউ জেনারেশনের ক্ষেত্রে এটা কিন্তু বেশিরভাগ ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন তুমি সেরকম ভাবে তাদের মধ্যে লক্ষ্য করবে না। অথচ আমি কিন্তু বিরাট অভিনেত্রী হলে 5টা বাউন্সার নিয়ে ঘুরবো, বড় একটা গাড়ি থেকে নামলাম, ঝাঁ চকচক, সবাই ফ্ল্যাশ লাইট জ্বালাচ্ছে, চাকচাক করে আমার ফটো তুলছে, বিশাল একটা হোটেলে চলে গেলাম। এই ইচ্ছেটা আছে। আমার যখন কর্মটা এবং ইচ্ছেটা সমান্তরাল হয় না, তখন কম্প্রোমাইজ করতে হয়। এটা কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা লক্ষ্য করা যাচ্ছে, তুমি মডেলিং করো, কম্প্রোমাইজ করো, এছাড়াও এক্সট্রিমলি সরি টু সে, যদি মনে হয় আমি ভুল বলছি,
তুমি অবশ্যই আমার নামে, আমি বারবার ধরে বলি যা খুশি তাই করতে পারো। তুমি কিন্তু হাই প্রোফাইল ফিল্ডে কল গার্লেরও কাজ করো, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। যেমন তোমার যেইগুলো নেই তা হচ্ছে শেখার ইচ্ছে তোমার বিন্দুমাত্র নেই, তোমার মধ্যে প্রতিভা নেই। ওই যে বললাম সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি, সেই এবিলিটিটা তোমার মধ্যে নেই। আর তোমার সবচেয়ে যেই জিনিসটা একদম নেই তা হচ্ছে সময়। আমার সময় নেই, আমার যা চাই এক্ষুনি চাই। কেননা আমি একটা জিনিস পেতে গেলে 1 বছরে বা 1 মাসে বা 6 মাসে কখনো পাবো না। সফলতা ওরকম করে আসে না, অনেক পরিশ্রম, অনেক কষ্ট, অনেক সাধনার ফলে সফলতা আসে। তুমি চটজলদি 6 মাসের মধ্যেই আমার সফলতা চাই, 6 মাসের মধ্যেই আমার লাক্সারিয়াস লাইফ চাই। এইটা করতে গিয়ে কি হয়ে গেছে, তুমি যতটা না ক্রিয়েটিভ পারসন, যতটা না মডেল, তার চাইতে বেশি কিন্তু তুমি যাই হোক, এইটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। আর অন্যের দ্বারা প্রভাবিত, বাবা ওই মেয়েটা দেখো 20 বছর বয়সে কোন লেভেলে চলে গেছে, কি গাড়ি নিয়ে ঘুরছে, পেছনে 10টা বাউন্সার, কি তার অ্যাটিটিউড, বাপরে কি কত অর্থ, কত ইয়ে। তার পেছনের পরিশ্রমটা, প্রতিভাটা বা তার লেভেলটা তুমি দেখলে না। এমন অনেক বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের আমি মানে গায়ক গায়িকাদের দেখেছি, যখন গান গায় তখন আমি মনে হয় যেন এরা মানে রেকর্ডিং চালায়নি, তো প্রতিভা তো রয়েছে অনেকের। অন্যের সাথে তুলনা করতে গিয়ে তোমার মধ্যে না আছে প্রতিভা, না আছে শেখার ইচ্ছে, না আছে কোনো কিছু। কিন্তু তুমিও সেই লাইফটা যখন লিড করতে চাও, তখন এর জন্য আমার টাকা চাই, বাই হুক বাই ক্রুক, চলো বিছানায় শুয়ে পড়ি, সবচেয়ে ইজিয়েস্ট ব্যাপার। এই হচ্ছে জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আসলের চেয়ে নকলকে, কিন্তু আসল যে জিনিসটা, ভালো গায়ক গায়িকা মানে ভালো গান গাইতে হবে, ভালো অভিনেতা অভিনেত্রী মানে অভিনয় করতে জানতে হবে, ভালো মডেলার মানে মডেলিংটা সঠিক মতন করতে হবে। অনেক প্রমোটের জায়গা থাকে, প্রমোট করার জায়গা থাকে, বিজ্ঞাপন, নানান কিছু রয়েছে। কিন্তু আলটিমেট যে জায়গাগুলো, সেই জায়গাগুলো আসলের দিকে ফোকাস না করে নকলের দিকে করো, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং এটা তোমার মানে মারাত্মক নেগেটিভ জায়গা, যেটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এবং তোমার মতন আমি যদি মানে পশ্চিম বাংলা বসেই, চেম্বারে বসেই প্রেডিকশন করে থাকি, তাহলে কয়েক হাজার বা লক্ষ বললেও ভুল হবে, এরকম আমি অনেক প্রেডিকশন করেছি। একদম রিসেন্ট গড়িয়াহাটেও একটি মেয়ে এসেছিল, সেম, যদিও তার বয়স অনেক, সে কিন্তু একদম নিজের শরীরটা কেমন রেখে দিয়েছে, দেখলে পরেই মনে হচ্ছে আরে বাপরে বাপ, সে মানে কি বলবো। কিন্তু আলটিমেট তার মধ্যে না আছে প্রতিভা, না আছে কোনো কিছু, ভ্যাসটাবো ছাড়া আলটিমেট কিছুই নেই। প্রেডিকশন করতে গিয়ে দেখলাম পরবর্তীকালে স্যার প্রণাম করব, সেও বাঁ পা ছুঁয়ে গেল, কিন্তু তাকে কি আর আশীর্বাদ দেওয়া যাবে না? বাঁ পা ছুঁয়ে আলটিমেট কিছু হবে। খুব বড়লোক একটা ছেলের সাথে কিন্তু তুমি বর্তমানে প্রেম করছো, কেমন? এবার সেই ছেলেটি কিন্তু এই যে তোমার সাথে প্রেম, সে কিন্তু বিজনেসম্যান। এমনও হতে পারে তার প্রোডাকশন হাউস রয়েছে, প্রোডাকশনে তুমি হয়তো কাজ করছিলে, তোমাকে দেখেছে। সে কিন্তু তোমার জীবন সম্পর্কে এভরিথিং জানে। তুমি যাত্রার সাথে পয়সা পেলেই কলগালের কাজ করো, পয়সার জন্য তোমার মধ্যে ফ্লুকে অনেক কিছু পাওয়ার ইচ্ছে। সে আলটিমেট কিন্তু বুঝতে পেরেছে যে তোমাকে ভালোবাসার দ্বারা পাওয়া যাবে না। তুমি আলটিমেট সিকিউরিটি চাও হচ্ছে অনলি মানি, টাকা। টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছ, ভালো থাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছ, লাক্সারিয়াস লাইফের কাছে বিক্রি হয়ে যাচ্ছ। আমার কোনো প্রতিভা নয়, অথচ পেছনে আমি 10টা বাউন্সার নিয়ে ঘুরবো, এই লেভেলের জন্য তুমি মানে কি বলবো, এর কাছে বিক্রি হয়ে যাচ্ছ। এই সুযোগটা নিয়ে সে কিন্তু তোমাকে ক্যাচ কট, তুমি তার আন্ডারে চলে গেছো। দেখবে থ্রেডনিংও আমি আমার হোয়াটসঅ্যাপে থ্রেডনিংও আসতে পারে, আমি জানি, হ্যাঁ, কিন্তু এটা পরিষ্কার ব্যাপার আমি লক্ষ্য করতে পারছি। সে কিন্তু তোমাকে যে বিবাহের প্রস্তাব দিয়েছে, যে তোমাদের যে প্রেমজ সম্পর্ক চলছে বা প্রেম যে করছো, এইটা যে বিবাহের রূপ নেবে, সেটা কেবলমাত্র যখন তখন তোমার শরীরকে পাওয়ার স্বাধীনতার ছাড়পত্র ছাড়া আর কিচ্ছু নয়। চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ। তার প্রচুর অর্থ রয়েছে,
সে তোমাকে হয়তো খুব ভালো মতন রাখবে, কিন্তু আলটিমেট তুমি এমন একটা ভোগ্যপণ্য যাকে যখন তখন পাওয়া যাবে, তোমার শরীরটাকে তার ছাড়পত্র হিসেবে সে কিন্তু বিবাহের সিগনেচারটা করবে, এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। যদি তুমি এই জাতকটিকে, এই ছেলেটিকে বিয়ে করো, শুধু এই ছেলেটি নয়, তুমি তোমার জীবনে একটা ভালো ছেলে স্ট্রাগেলার বা এমনি ফাইট করছে, লড়াই করছে, বা মাসে পরিশ্রম করে দেখা যাচ্ছে 30, 40, 50,000, 60, 70, 80,000 টাকা ইনকাম করছে, এরকম কোন ছেলের প্রেমেই তুমি পড়বে না। তার সাথে তুমি সাবলুডও খেলতে পারো, কিন্তু কখনো তুমি প্রেমে পড়বে না। তুমি জীবনে যখনই বিয়ে করবে, আলটিমেট স্ত্রী হবে না, রক্ষিতা হবে। আজকের দিনে লিখে দিলাম, তুমি আমাকে যত খুশি ট্রেনিং দিতে পারো, কিন্তু মানে আমি এটা চ্যালেঞ্জ করলাম যে এইটা সত্য যদি না হয়, তাহলে তুমি চেম্বারে এসে কলার ধরে আমাকে মেরো, তুমি মেরো, কিন্তু এটা সত্যি হবেই। তুমি যখনই বিয়ে করবে, এই ছেলেটাকে তুমি বিয়ে করবে, আমি দেখতে পাচ্ছি, স্ত্রী তুমি হবে না, রক্ষিতা হয়ে তোমাকে থাকতে হবে। তোমাকে হয়তো সিঁদুর পরাবে বা সিঁদুরই পরাবে, কোনো সিগনেচার করবে না, আমি দেখতে পাচ্ছি। আলটিমেট কিন্তু কেবল রক্ষিতা হয়ে তুমি থেকে যাবে, তুমি স্ত্রী হবে না, এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। তুমি তার জীবন সম্পর্কে যদি দেখো, সে আগে বোধহয় কিছু না অন্তত কয়েকশো প্রেম করেছে, এবং কয়েকশো বার নয়, এক একটা প্রেমে কতবার করে শারীরিক মিলন ঘটে। এবার তুমি বুঝতেই পারছো আজকালকার দিনে, খারাপ দেবো না, যেটা সত্য সেটা বলতে হবে। ছেলেটির চরিত্র হচ্ছে এই, সবকিছু অভ্যেসের ফলে কিন্তু হয়। ভালো থাকাটা, সুখে থাকাটা, পজিটিভ থাকাটা অভ্যেস। আবার যদি এই নেগেটিভ ভাবে থাকো, তাহলে নেগেটিভটা অভ্যেস। অভ্যেস বড় মারাত্মক জিনিস। আমরা আমাদের জীবনে যা কিছু করি, অভ্যেস ছাড়া অন্য কোনো কিছু নয়। অভ্যেস ছাড়া অন্য কোনো কিছু নয়। অভ্যেসই হচ্ছে আমাদের একমাত্র যা আমাদের বারংবার করায়। সুতরাং এর মধ্যে বিবাহ করা, বিশেষ রূপে একটা সম্পর্ককে নেওয়া, তারপরে কেয়ার করা, পিউরিটি সিকিউরিটি দান করা, মর্যাদা, শ্রদ্ধা, রেসপেক্ট, এই জাতকটি জীবনে কোনোদিন তোমাকে দেবে, বা তুমি জীবনে কোনোদিন এই জাতকটিকে দিতে পারবে? এই যে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর স্বাধীনতার নামে বেলেল্লাপনা এবং একদম বেফালতু লাইফ লিড করেছো, একটা সংযম, নিয়মানুবর্তিতা কোনো কিছু তোমার মধ্যেও নেই। এই জাতকটি তো মানে আমার মতন কয়েকশো জনকে কিনে নিতে পারে, কিন্তু তার মধ্যেও নেই, এটা লক্ষ্য করা যাচ্ছে। অর্থ হয়তো প্রচুর থাকতে পারে, তোমাদের মধ্যে বন্ডিং, শ্রদ্ধার জায়গা, রেসপেক্টের জায়গায় সেতু বন্ধের গান ইহজন্মে কোনোদিন আসবে? কোনোদিন সম্ভব নয়, কোনোদিন সম্ভব নয়, কোনোদিন সম্ভব নয়। তোমাকে বিয়ে করেও ছাড়বে না, কিন্তু তোমাকে বিয়ে করলো, দেখবে কোন রকমের কোন সিগনেচার হবে না, চ্যালেঞ্জ। তুমি রক্ষিতা হয়ে থেকে যাবে। হ্যাঁ, তুমি রক্ষিতা হয়ে থেকে যাবে, কিন্তু বুঝবে তোমার এই ছকের মধ্যে কিন্তু বহুবার বিবাহের যোগ লক্ষ্য করা যাচ্ছে। রিসেন্ট, কেননা 7 নাম্বার ঘরে চন্দ্র, তার মানে রিসেন্ট বিবাহ তুমি যদি করো, পরবর্তীকালে বিবাহ কিন্তু তুমি ওই প্রৌঢ় হবার 3-4 বছর আগে সেই সময় করবে। মধ্যিখানের সময়টা কিন্তু তুমি এই রক্ষিতা হয়ে থাকবে। তারপর আবার দেখবে লাস্টের দিকে, না এই ওই যে ভদ্রলোক প্রেডিকশন করেছিল ঠিক বলেছিল তো, আজকে তোমার বয়স, আমি এখানে সবকিছু গোপনে রাখবো, আজকে তোমার বয়স যদি 23, 24, 25, 26 হয়, তুমি ওই 35-36 বছর বয়সে দেখবে, বা 35 থেকে 40-এর মধ্যে এমন কাউকে প্রয়োজন, শেষ জীবনের সাথী হবে। তুমি যতবার বিয়ে করে ততবার ঘাবলু কেস হবে, চ্যালেঞ্জ। যতবার বিবাহ করবে ততবার ঘাবলু কেস হবে, এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এবং সিঙ্গেল মাদার হিসেবে কিন্তু তোমাকে আজীবন থেকে যেতে হবে। সিঙ্গেল মাদার এর অর্থ তুমি নিশ্চয়ই বোঝো। তুমি তোমার মহিলা, তোমার সাথে যারা মহিলারা কাজ করে, মডেলিং লাইনে যে সমস্ত মহিলারা রয়েছে, সেটা মেকআপ আর্টিস্ট হতে পারে, ড্রেসের মানে তারা হতে পারে, বা তোমার সাথে র্যাম্পে হাঁটছে হতে পারে, তোমার কলিগরা মারাত্মক রকমের নেগেটিভ ইনফ্লুয়েন্স, খুব সাবধান।
তারা ভুল পথে চালিত করে দেওয়া, তোমাকে লোভ দেখানো, আরে ওর সাথে যা লাইফ যা হবে দেখবি, ওইখানে ওই হয়ে গেলে আমাদেরকে দেখিস, এমন ভাবে চাগাবে, ভুল পথে চালিত এবং পরিচালিত করবে। এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এইটুকু তোমাকে আমি আজকের দিনে লিখে দিতে পারি, তুমি তো অর্থের জন্যই এত কিছু করছো, জীবনে কোনোদিন অর্থের কষ্ট তোমার হবে না, এবং প্রচুর 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 এবং প্রচুর অর্থ তুমি কামাবে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং তোমার নামেও কিন্তু অনেক কিছু থাকবে, এর বাইরে আমি আর অন্য কোনো কিছু বলবো না। যে কোনো কিছু দেখবে তোমার নামেও অনেক কিছু থাকবে, কিন্তু আলটিমেট তুমি রক্ষিতা হয়ে থাকবে, স্ত্রী নয়। যা কিছু তোমার নামে থাকবে ভীষণ সাবধান, ভালো মতন চেক করে নিও, পরবর্তীকালে যেন কোনো রকমের ডিস্টারবেন্স তোমার জীবনে না আসে। 2024 সালের 19 নভেম্বর থেকে 2026 সালের 8 মার্চ পশ্চিমবঙ্গে তোমার বাবা মা সাধারণ যে লাইফ লিড করছে, তাদের সাথে তোমার কোনো যোগাযোগ নেই, তাদের তোমার পয়সা তারা নেয়ও না, কিন্তু এই সময়ের মধ্যে মাতৃবিয়োগের জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মাতৃবিয়োগের পর বাবা তোমার মুখ দর্শন পর্যন্ত আর করবে না। বাবার সাথে এখন মায়ের থ্রু দিয়ে যদিও বা একটু একদম দেখা সাক্ষাৎ হচ্ছে বা কথাবার্তা হচ্ছে, বাবা আর তোমার সাথে কোনো সম্পর্ক রাখবে না, এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। তোমার বয়স 25-এর মধ্যে, আবার আমি বলছি একদম গোপনীয়তার সাথে, তাই জন্য বলবো না, কিন্তু এরই মধ্যে তুমি বহুবার ফ্রাস্ট্রেশন তোমার মধ্যে মারাত্মক এসছে, আসতেই হবে, তুমি যেভাবে লাইফ লিড করো তাতে এই ধরনের। এবং যখনই আসবে, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না করি যেন ভয়, সেটা তোমার মধ্যে নয়। যখনই কোন রকমের বিপদ নয়, যখনই কোন রকমের একটু অবস্ট্রাক্ট ক্রিয়েট হয়ে গেল, তখন দূর বেঁচে থেকে লাভ নেই, আত্মহননের চেষ্টা তুমি করবে, ভবিষ্যতেও ডেফিনিট ভাবে বহুবার চেষ্টা তুমি করবে, দূর বেঁচে থেকে লাভ নেই। তার কারণ স্ট্রাগল ফর এক্সিস্টেন্স সেই জায়গাটাই তোমার মধ্যে নেই। সেই জায়গাটার জন্যও কিন্তু, লড়াকু মানসিকতার জন্য কিন্তু, নেগেটিভিটিকে ফেস করার জন্য কিন্তু নিজেকে প্রস্তুত করতে হয়। কেমন? এটা কিন্তু মানসিকভাবে তুমি সারা জীবন অসুখী থাকবে, এটা আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। মানসিকভাবে কোনো দিন তুমি সুখী হবে না, এটা কিন্তু আমার কথা নয়, তোমার ছক দ্বারাই আমি বলছি। আইনত জটিলতায় জড়িয়ে পড়ার জায়গা তোমার ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। মামলা, মকদ্দমা, এমনকি কাঠগড়ায় পর্যন্ত দাঁড়াতে হতে পারে। যে দোষ তুমি করবে না, সেই দোষ বা সেই দোষের ভাগীদার তোমাকে হতে হবে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, খুব সাবধান, তোমাকে কিন্তু ব্যবহার করা হবে। আন্ডারলাইন, তোমাকে কিন্তু ব্যবহার করা হবে অর্থের বিনিময়ে। আমি যদি এখন অর্থ দিই, তুমি আমারও বেড পার্টনার হবে, চ্যালেঞ্জ। আই এম এক্সট্রিমলি সরি টু সে, শুনতে খারাপ লাগবে, সুমন্তজি চৌধুরীর কথা শুনতে ভীষণ খারাপ লাগে। তুমি অর্থতে বিকিয়ে গেছো, অর্থতে তুমি বিকিয়ে গেছো। যে অর্থ দেবে, তোমার মনোনত যে অর্থ দেবে, সেটা বাবা, কাকা, জ্যাঠা, দাদু, হ্যাঁ, সন্তান তুল্য যেই হোক, তুমি তার কাছে বিকিয়ে যাবে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি আবার বললাম, তোমাকে ব্যবহার করা হবে। আন্ডারলাইন, তোমাকে ব্যবহার করা হবে। আন্ডারলাইন, তোমাকে ব্যবহার করা হবে। যদি তুমি আমার অনলাইন প্রেডিকশন বা আমার অনুষ্ঠান দেখে থাকো, তাহলে আমার মুখের ভাষা কি বলতে চাইছে বুঝতে পারবে। আর যদি না বুঝতে পারো, তাহলে মনে রেখো, 75 লক্ষ জীবীর মধ্যে 1 MB ও তোমার মস্তিষ্কের মধ্যে নেই। তুমি জীবনে এই যে বিবাহ করবে, এই বিবাহের পর দেখো, আমি একটা আলগা করে বলে দিই, বিবাহের পর পরিষ্কার তুমি একটা ভোগ্যপণ্য, তোমাকে ভোগ করা হবে। ভোগ, এখন ভোগটা এমন ভাবে হয়ে গেছে, হ্যাঁ, सुबह से लेकर शाम तक, शाम से लेकर सुबह तक मुझे प्यार करो, তার ফলে ম্যাক্সিমাম 1 বছরের পর এই শরীরটাকে যখন জানা হয়ে যাবে, আর সেটাকে ভোগ করতে ইচ্ছে করবে না, তখন অন্য জায়গায় কিন্তু চলে যাবে সো কল্ড তোমার হাজবেন্ড।
এই যে বিবাহের 1 বছরের পর থেকে পরবর্তী কালে এই জায়গাটা কিন্তু মারাত্মকভাবে অতৃপ্ত হয়ে যাবে তুমি। ফলে কি হবে, তুমি কিন্তু এমনকি তোমার সাবঅর্ডিনেট হতে পারে, বা দেখা গেল তোমার হাজবেন্ডের একটা প্রোডাকশন হাউস রয়েছে, সেখানে কাজ করে তোমার চাইতে কম বয়সী, বেশি বয়সী, দাদুর বয়সী, বাবার বয়সী, যে কেউ হোক, যৌন আকাঙ্ক্ষা জন্য মানে তুমি প্রত্যেকের কাছেই কাছে কিন্তু এই নাও আমার শরীর, আমাকে তৃপ্ত করো, এবং মানুষ শুধু তৃপ্ত করার জন্যই কিন্তু লুকিয়ে লুকিয়ে তোমাকে ভোগ করবে। মিলিয়ে নিও আজকের কথা। তাই জন্য প্রচুর শারীরিক সম্পর্ক কিন্তু বিবাহের পরবর্তী 10-12 বছর, 15 বছর আমি লক্ষ্য করতে পারছি, প্রচুর শারীরিক সম্পর্ক। এগুলোর মধ্যে কিন্তু কোনো ভালোবাসা থাকবে না, কেবলমাত্র যৌন খিদে নিবারণ করার ক্ষেত্রে, এটা আমি লক্ষ্য করতে পারছি। এবং তাদের মধ্যে কেউ কেউ কিন্তু তোমাকে ব্ল্যাকমেল করতে পারে, খুব সাবধান। হ্যাঁ, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি এই করি, হ্যান করি। দেখা গেল যে তার জীবন তুমি চালাতে আরম্ভ করলে, কোনো স্ট্রাগল, সে তোমাকে যৌন তৃপ্ত করে যাচ্ছে, আর সে বলছে আমাকে তুমি নিজের পায়ে দাঁড় করাও, আমি তোমাকে দেখবো। কেননা আলটিমেট পরবর্তীকালে তো যখন আস্তে আস্তে দিন যাবে, বছর যাবে, তুমি বুঝতে পারবে, তখন মনে হবে আমার একটা এমন কেউ চাই সারা জীবন আমাকে, যে সিকিউরিটির জায়গাটা আমাকে রেসপেক্ট করবে, এই জায়গাটা তো আসবে। তখন সে কিন্তু তোমাকে এই মিথ্যে তোমার মানসিক ভাবে ব্ল্যাকমেল করার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধান। চরিত্র, হ্যাঁ, চরিত্রবান, ক্যারেক্টার, এই শব্দগুলো তোমার ডিকশনারিতে নেই। তুমি আমাকে ক্ষমা করে দিও, তুমি আমাকে জুতো পেটা করো, তুমি দরকার হলে হোয়াটসঅ্যাপে আমাকে একবারে খিস্তির চাটনি বইয়ে দিও, কিন্তু এই যে চরিত্র কথাটা তোমার ডিকশনারিতে বিন্দুমাত্র নেই, এটা আমি লক্ষ্য করতে পারছি। অর্থের জন্য তুমি আজকের দিনে সবকিছু করতে পারো, এবং পরবর্তীকালে তুমি বুঝবে যে কি নেগেটিভ ইনফ্লুয়েন্স এবং তোমার দৃষ্টিভঙ্গিটা কতটা নেগেটিভ, পরবর্তীকালে তুমি কিন্তু ডেফিনিট ভাবে বুঝবে। এবং আমি বললাম, আমি এখানে ক্যালকুলেশনের মধ্যে লিখেছিলাম, আমি বললাম 10-12 বছর বা 15 বছর পর তখন তুমি বুঝবে যে তুমি টোটাল যে জার্নিটা করে এলে জীবনের 40 বছর 42 বছর পর্যন্ত, সেটা পুরোপুরি ভুল। তুমি আমাকে বলেছো যদি কোনো কিছু রেকটিফাই করতে হয় আমাকে করে দেবেন, জীবনে কোনোদিন নয়। আমি রেমিডি বিক্রি করি না, আমি সেই অ্যাস্ট্রোলজার নই যে বাবা রেমিডি দিতে চাইছে রেমিডি দিয়ে দিলাম না। আর বিশেষ করে আমি রেমিডি দেওয়া মানে তো আমার আন্ডারে চলে আসা, সেখানে চরিত্রহীন পুরুষ বা নারীর কোনো স্থান নেই। এবার তুমি বলবে সবাই কি ভালো মানুষ হবে? সবাই ভালো মানুষ নাও হতে পারে, সবাই বড়লোক নাও হতে পারে, খারাপ মানুষই আমার কাছে বেশি আসে বা বেশি প্রেডিকশন করেছে, রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করেছে প্রচুর। কিন্তু চরিত্রহীনতা, একটা মানুষ চোর, অভাবের তাড়নায় চুরি করছে, ডাকাতি করছে, বা তার ব্যবহারিক প্রয়োগ খারাপ ছিল, সেটা আলাদা। কিন্তু আমি যদি রেমিডি দিই তবুও তুমি চরিত্রহীনই থেকে যাবে। আমি যদি রেমিডি না দিই, চরিত্রহীন তুমি থেকে যাবেই। তুমি সব ছেড়ে ছুড়ে চলে আসতে পারবে? তুমি সব ছেড়ে ছুড়ে চলে আসতে পারবে? তোমার যা শিক্ষাগত যোগ্যতা, তাতে এখানে হয়তো 15-20 হাজার টাকার একটা চাকরি পশ্চিমবাংলায় পেয়ে যাবে, আমি পাইয়ে দেব। তুমি ছেড়ে চলে আসতে পারবে? তাহলে আমি রেমিডি অ্যাপ্লাই করব। কিন্তু রেমিডি অ্যাপ্লাই করে নষ্টামি করে যাব, আমার যে জগৎটা রয়েছে আমার স্টুডেন্টদেরকে নিয়ে, তারা গরিব, তারা একদম পথের মানুষ, তারা চোর, জোচ্চোর, অনেক কিছু হতে পারে, কিন্তু চরিত্রহীন তারা নয়। তুমি আমাকে বলেছো তোমার নেগেটিভিটি অফই করা যাবে না, তার কারণ নেগেটিভিটিটা অফ করতে হলে তোমার যে প্র্যাকটিসটা, যে অভ্যেসটা, সেই অভ্যেসটাকে চেঞ্জ করতে হবে, তোমার দৃষ্টিভঙ্গিটাকে চেঞ্জ করতে হবে, জীবন দর্শনটাকে চেঞ্জ করতে হবে, প্রাপ্তির জায়গাটা চেঞ্জ করতে হবে, অন্যের দ্বারা নিজের স্যাটিসফ্যাকশন খোঁজার জায়গাটা চেঞ্জ করতে হবে। যদি এগুলো চেঞ্জ করতে পারো, সেদিন আমাকে জানিও 9903136903 তে, তাহলে আমি অবশ্যই, আমি সব চেঞ্জ করেছি
এবং আমি তখন কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে দিয়ে দেখবো তুমি চেঞ্জ করেছো, তবেই রেমেডি অ্যাপ্লাই করব। আদারওয়াইজ তোমাকে কোনো মতেই রেমেডি অ্যাপ্লাই করা যাবে না। যেহেতু আমি আবার বলছি, বারংবার বলছি, তুমি তোমার যে চারিত্রিক দিকটা একদম নেগেটিভ, তুমি চাইছো এইগুলো আমি পাবো, আমার নেগেটিভিটিটা অফ করলে, বা এই সিকিউর লাইফ, আমি একদম রানী হয়ে বসে থাকলাম, আমার কোনো প্রতিভা নেই, অথচ সকলকে আমি আমার অঙ্গুলি হিলনে নাচাবো, আমি যন্ত্র দেওয়া পুতুল নই। আজকের মতন এইটুকুই, নমস্কার।